হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারি সিলেবাস নিয়ে। তো চলো ঝট করে দেখে নেওয়া যাক ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারি এক্সামটি কেমন হয় এবং এর সিলেবাসে কি কি আছে। তো বন্ধুরা, আমাদের এই প্রিলিমিনারি এক্সামে শুধুমাত্র একটি পেপার থাকে, একটি পেপারের উপরেই পরীক্ষা দিতে হয়। সেটি হলো জেনারেল স্টাডিজ, মানে সমস্ত সাবজেক্ট জাম্বেল করা থাকে, অবজেক্টিভ টাইপের কোশ্চেন হয়, 200টি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে, পুরো 200 নম্বরের কোশ্চেনের অ্যান্সার করার জন্য সময় থাকে 2.5 আওয়ার, মানে 2.5 ঘন্টা ডিউরেশন থাকে। প্রিলিমিনারি এক্সামিনেশনের যে সমস্ত সাবজেক্টগুলি আমাদেরকে পড়তে হয় সেগুলি এখানে দেওয়া আছে, যেমন ইংলিশ কম্পোজিশন, জেনারেল সায়েন্স, কারেন্ট ইভেন্টস, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্সের উপর বেস করে। কারেন্ট ইভেন্টস বলতে কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্টোরি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। এখানে বলে রাখি, হিস্ট্রি অফ ইন্ডিয়া আবার দুভাগে ভাগ করা আছে, যেমন অ্যানশিয়েন্ট হিস্ট্রি এবং মেডিয়েভাল হিস্ট্রি। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, যেটাকে আমরা বলি মডার্ন মডার্ন হিস্ট্রি, এবং ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান জিওগ্রাফি উইথ স্পেশাল ইম্পর্টেন্স টু ওয়েস্ট বেঙ্গল। জেনারেল মেন্টাল এবিলিটি অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স, অর্থাৎ যেটাকে আমরা বলি জিআই, সবগুলোই 25 মার্কস করে থাকে। টোটাল 8টি কন্টেন্ট, এখানে 8টির জন্য 8×25 = 200 মার্কসের টোটাল পরীক্ষা হয়। এর মধ্যে যেহেতু হিস্ট্রি অফ ইন্ডিয়া 25 নম্বর এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এই দুটো মিলে টোটাল হিস্ট্রিটা কভার করছে এবং টোটাল এটার মার্কস 25, 25, 50, তাই প্রিলিমিনারি পরীক্ষায় হিস্ট্রিটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই হিস্ট্রি ছাড়া কিন্তু প্রিলিমিনারি সম্ভব না। হতে পারে অন্য সাবজেক্টগুলো দিয়ে হতে পারে, সে হয়তো ভগবান হবে, যাই হোক, তো হিস্ট্রি ছাড়া সম্ভব না। এখন আসি সাবজেক্ট ওয়াইজ ব্রেকআপস। হিস্ট্রি, হিস্ট্রিতে আগেই বললাম অ্যানশিয়েন্ট হিস্ট্রি ও মেডিয়েভাল হিস্ট্রি, এই দুটোতে ভাগ করা। অ্যানশিয়েন্ট হিস্ট্রির মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট সিভিলাইজেশন, অর্থাৎ প্রথম যে সমস্ত সভ্যতাগুলি গড়ে উঠেছিল সেই সভ্যতা, আইভিসি, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এরপর আসছে বেদিক সিভিলাইজেশন, তারপরে জেনিজম, বুদ্ধিজম, অর্থাৎ মহাবীর এবং গৌতম বুদ্ধ, এদের ইয়েগুলো। ষোড়শ মহাজনপদ অ্যান্ড রাইজ অফ মগধ, মানে মগধ কীভাবে এর মধ্যে শক্তিশালী হলো সেই সমস্ত জিনিস। প্রি মৌরিয়া, মৌরিয়া, আফটার মৌরিয়া, মানে মৌর্য সাম্রাজ্যটা যেহেতু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভারতের ইতিহাসে, তাই মৌর্য এবং মৌর্যের আগের সময় এবং মৌর্যের পরের কিছুটা সময়, তো এটা একটা পড়তে হবে। ফরেন ইনভেশন, ফরেন ইনভেশন এর মধ্যে কী কী হয়েছিল, পোস্ট মৌরিয়ান এজে, মৌরিয়ান এজে, আফটার মৌরিয়ান এজে, আফটার মৌরিয়ান এজে, প্রি মৌরিয়ান এজে, মৌরিয়ান এজে কী কী ফরেন ইনভেশন হয়েছে, যেমন আলেকজান্ডার অ্যান্ড ব্লা ব্লা ব্লা, এইসব অনেক কিছু আছে। তো এই ফরেন ইনভেশনগুলো পড়তে হবে। গুপ্তাস, ল্যাটার গুপ্তা, গুপ্তা এজ, গুপ্তদের সময় কী ছিল, ল্যাটার গুপ্তদের সময় কী, এইসব। এবং এই সমস্ত সময় বেঙ্গল, বেঙ্গলে কী চলছিল, সাউথ ইন্ডিয়াতে কী চলছিল, এসব। মেডিয়েভাল হিস্ট্রি, এর মধ্যে দিল্লি সুলতানেট, সুলতানি শাসন কীভাবে শুরু হলো এবং টোটাল দিল্লি সুলতানেটটা, এবং দিল্লি সুলতানের শেষের সময় বা ওভারল্যাপিং টাইমগুলোতে রিজনাল পাওয়ার্স কী কী ছিল এবং তাদের সম্বন্ধে, ভক্তিবাদী আন্দোলন, সুফিবাদী আন্দোলন, মুঘলসটা পড়তে হবে। এবং মডার্ন হিস্ট্রি, মডার্ন হিস্ট্রিটাকে এখানে দেখো, ল্যাটার অর্থাৎ মুঘল সাম্রাজ্যের পতন, মানে ঔরঙ্গজেবের পরবর্তী সময়ে, মানে 1707 ঔরঙ্গজেব মারা গেল এবং তার পরবর্তী সময়ে যখন ব্রিটিশদের পাকার ভালোভাবে ভারতবর্ষে বসে যাচ্ছিল, সেই সময়টা ল্যাটার মুঘলস, সেখান থেকে মডার্ন হিস্ট্রির সূচনা। ল্যাটার মুঘলস এবং সেই সময় যে সমস্ত রিজনাল পাওয়ার ডেভেলপ করছিল, যেমন মারাঠা এবং অ্যান্ড অল, তো এইসব পড়তে হবে। ইন্দো ফ্রেঞ্চ কনফ্লিক্ট, অর্থাৎ ইন্দো ফরাসি দ্বন্দ্ব যেটাকে বলে, কার্নাটিক ওয়ার্স অ্যান্ড অল, এসব পড়তে হবে। নবাব, সে সময় বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ থেকে শুরু করে সিরাজউদ্দৌলা, এসব পড়তে হবে। এবং তারপরে যেহেতু পুরোটাই প্রায় ব্রিটিশদেরই সময়, তো সেই সময় সেটাকে আমি টাইম পিরিয়ডসে ভাগ করেছি, 1757 থেকে 1857, অর্থাৎ পলাশির যুদ্ধের সময় থেকে মহাবিদ্রোহ পর্যন্ত একটা সময়, মহাবিদ্রোহ থেকে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা পর্যন্ত একটা সময়, অর্থাৎ 1857 থেকে 1885, তারপর 1885 থেকে 1905, অর্থাৎ জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা এবং
বঙ্গভঙ্গ। তারপর বঙ্গভঙ্গ থেকে গান্ধী যখন ভারতীয় রাজনীতিতে যথেষ্ট মানে আহ, ভারতীয় রাজনীতিতে তার উত্থান শুরু হলো সেই 1917 সাল, চম্পারণ সত্যাগ্রহ এটসেট্রা। তো 1905 থেকে 1917 একটা এজ, 1917 থেকে 1947 আমরা জানি 47-এ ভারত স্বাধীন হয়ে গেল, এবং 47 থেকে 50 অর্থাৎ যে সময়টা ভারত ইংরেজদের ডমিনিয়ন ছিল, 50-এ আমরা প্রজাতন্ত্র লাভ করি 1950 সালের 26শে জানুয়ারি। তো এই পর্যন্ত একটা এজ মডার্ন হিস্ট্রি। এখন আমরা আসি ইন্ডিয়ান জিওগ্রাফি উইথ স্পেশাল এমফাসিস টু ওয়েস্ট বেঙ্গল। এখানে দেখি ইন্ডিয়া অ্যান্ড ফিজিওগ্রাফি, অর্থাৎ ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ, পর্বত, সমভূমি, মালভূমি এটসেট্রা, ড্রেনেজ অর্থাৎ নদ নদী, খালবিল, হাবিজাবি, মাল্টিপারপাস প্রজেক্ট যেমন বহুমুখী নদী পরিকল্পনা যেগুলি, যেমন দামোদর ভ্যালি কর্পোরেশন আছে, ভাকরা নাঙ্গাল, ইন্দিরা গান্ধী ক্যানাল এটসেট্রা, এইসব অনেক কিছু পড়তে হবে। সয়েল, এগ্রিকালচার, ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ, মিনারেলস অ্যান্ড এনার্জি, ইন্ডাস্ট্রিজ, ট্রান্সপোর্ট, ডেমোগ্রাফি অর্থাৎ পপুলেশন জিওগ্রাফি, মানে সেন্সাস আমাদের পড়তে হবে, মূলত 2011 সেন্সাসটা, নতুন সেন্সাস আসার আগে অবধি। ইন্ডিয়ান পলিটি, আগেই বলি ইন্ডিয়ান পলিটিতে এতগুলি পয়েন্ট দেখে ঘাবড়ানোর কিছু নেই, আমি বলে দিচ্ছি এর মধ্যে কী কী পড়তে হবে। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডস, অর্থাৎ যেটা আমরা ইন্ডিয়ান মডার্ন হিস্ট্রিতে যেটা আমরা ভাগ করেছিলাম 1947 থেকে 1950 সাল, সেই সময়ে যে সমস্ত আইন কানুন সব ডেভেলপ হচ্ছিল, ভারতের নতুন কনস্টিটিউশন, সেই সময়টা অর্থাৎ রেগুলেটিং অ্যাক্ট, পিটস ইন্ডিয়া অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1909, 1919, 1935 এটসেট্রা, সমস্ত কিছু কীভাবে আমাদের কনস্টিটিউশন গড়ে উঠলো সেই সমস্ত হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এখানে আছে, পড়তে হবে। মেকিং অফ কনস্টিটিউশন, অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এবং তারা কীভাবে কনস্টিটিউশন মেক করলো, কনস্টিটিউশন তৈরি করলো, কমিটিজ এটসেট্রা পড়তে হবে। স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশনের যে সমস্ত প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো আছে সেগুলি পড়তে হবে। প্রেমবেল অফ দ্য কনস্টিটিউশন, প্রেমবেল কোথা থেকে নেওয়া হয়েছে, প্রেমবেল কি সেটা, সেখানে কোন কোন ওয়ার্ড কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে ঢুকেছে, কী বলা হয় প্রেমবেল এটসেট্রা পড়তে হবে প্রিলিমসের জন্য। ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, সিটিজেনশিপ, ফান্ডামেন্টাল রাইটস খুবই ভালো করে পড়তে হবে। ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেটস পলিসি, ফান্ডামেন্টাল ডিউটিস, অ্যামেন্ডমেন্টস অফ দ্য কনস্টিটিউশন তো খুবই ভালো করে পড়তে হবে। বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন, সেন্ট্রাল স্টেট রিলেশন, ফেডারেল সিস্টেম, এমার্জেন্সি প্রভিশনস, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, সেন্ট্রাল কাউন্সিল অফ মিনিস্টার্স, পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট, গভর্নর, হাইকোর্ট, আর্টিকেল 370 আমরা জানি কিছুদিন আগে উঠে গেল, এবং আর্টিকেল 370 এবং স্পেশাল স্ট্যাটাস ফর জম্মু এন্ড কাশ্মীর যেগুলো ছিল আগে সেগুলো পড়তে। ইলেকশন কমিশন, ইউপিএসসি, এসপিএসসি অর্থাৎ স্টেট পিএসসি, ফিনান্স কমিশন, ক্যাগ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, অ্যাটর্নি জেনারেল, এসব পড়তে হবে। এবং এসব বাদেও ধরো একদম সময় শেষ, তোমার আর কোনো সময় নেই পড়ার, সেই সময় অন্তত পক্ষে এই জিনিসগুলো তো তোমাকে পড়তেই হবে। পার্টস, শিডিউল, অ্যামেন্ডমেন্টস, কোন পার্টসে কী আছে, কোন শিডিউল কবে ঢুকেছে, তাতে কী আছে, অ্যামেন্ডমেন্টস কোন অ্যামেন্ডমেন্টস কবে হয়েছিল এবং তাতে কী কী আছে, পুরো ভালো করে পড়তে হবে। ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমি প্রিলিমসে খুব বেশি তেমন কিছু ইম্পর্টেন্ট নেই। 5 ইয়ার্স প্ল্যান পড়তে হবে, রোল অফ আরবিআই পড়তে হবে, এবং ম্যাক্রো ইকোনমিক্যাল টার্মস যেগুলো আছে সেগুলো পড়তে হবে। ছোটোখাটো কোম্পানি যেমন টিসিএস, মারুতি, এসব তাদের কত লাভ হলো, কত কী হলো, এই সব ধরনের ছোটোখাটো জিনিসপত্র দেখার কোনো দরকার নেই। ম্যাক্রো ইকোনমিক্যাল টার্মস যেগুলো জিডিপি, ইনফ্লেশন, ন্যাশনাল ইনকাম এটসেট্রা, এই ধরনের ম্যাক্রো ইকোনমিক জিনিসপত্রগুলো দেখতে হবে। ইংলিশে সিনোনিমস, অ্যান্টোনিমস, ইডিয়মস, ফ্রেজ, ভোকাবুলারি টেস্ট, ফ্রেজাল ভার্ব, হোমোফোনস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এগুলি করতে হবে। এবং পরীক্ষার সময় যেগুলি একমাত্র তোমার চেনা লাগবে এবং কোথাও করেছো মনে হবে সেগুলি অ্যাটেম্প করতে হবে। কোনো গেস করা যাবে না ইংলিশে, কারণ ইংলিশে খুবই 80% ভুল হওয়ার চান্স থাকে গেস করলে। এবার আসি মোটিভেশনাল কোট। আলস্য ও অতিভোজের দরুন স্থূলকায় নিদ্রালু হয়ে বিছানায় গড়াগড়ি দেয়া স্বভাবে পরিণত হলে সেই মূর্খের জীবনে দুঃখের পুনরাবৃত্তি ঘটে। তো ওঠো, জাগো বন্ধুরা, লেগে পড়ো, ভয়ের কিছু নেই, হয় জিতবো না হয় হারবো, ভয়ের কিছু নেই। তো আমার ভিডিওটি কেমন লাগলো, আশা করি অনেকেই উপকৃত হবে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখতে থাকো সিএস রেডিও।